আসসালামু আলাইকুম। নতুন কারিকুলামের সায়েন্সের অধ্যায় 2 তাপমাত্রা ও তাপের পার্ট 2 এ তোমাদের স্বাগতম। চলো তাহলে শুরু করা যাক আজকে। আমাদের পার্ট 2 এর ভিতরে আছে অণুর গতি ও তাপমাত্রা। প্রথমে আসি তাপ কি। তো আমরা আগেই জেনেছি তাপ হচ্ছে শক্তির পরিমাণ, মানে তাপ মানে কি আলটিমেটলি তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তো তাপের পরিমাণ মানে কি শক্তির পরিমাণ। আচ্ছা, নেক্সটে কি তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে কোনো কিছু কতটুকু উত্তপ্ত বা কতটুকু শীতল তার পরিমাণ। ধরো আমি তোমাকে বললাম একটা বস্তুতে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, তার মানে কি আলটিমেটলি বস্তুটা কতটুকু উত্তপ্ত কিংবা কতটুকু শীতল সেটা বোঝাচ্ছে আমাদের। কিংবা তোমাকে বললাম যে বস্তুটা 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, তার মানে এটা দ্বারা কি বোঝায় কতটুকু তাপমাত্রা বস্তুটা নিতে পারবে কিংবা দিতে পারবে। আলটিমেটলি বোঝায় কি দেখো তো, আমার তাপের পরিমাণটা, তাপমাত্রা হচ্ছে কি বোঝায় তাপের পরিমাণ, মোট কথা কতটুকু উত্তপ্ত কিংবা কতটুকু শীতল। এবার তাহলে দেখি তাপমাত্রা কিভাবে আমরা প্রকাশ করতে পারি। তাপমাত্রা প্রকাশের জন্য আমরা 3টা স্কেল ব্যবহার করতে পারি। ফার্স্ট অফ অল সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। সেলসিয়াস স্কেলের আবিষ্কারক হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট স্কেলের আবিষ্কারক ফারেনহাইট এবং কেলভিন স্কেলের আবিষ্কারক হলো কেলভিন। এখন আমরা একটা জিনিস দেখব যে এই যে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, তাই না, এই সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, এই যে 3টা স্কেল তুমি চাইলে একটা বস্তুর তাপমাত্রাকে যে কোনোভাবে প্রকাশ করতে পারো। হয় সেটা সেলসিয়াসে প্রকাশ করতে পারো, হয় সেটা ফারেনহাইটে, কিংবা তুমি কেলভিনেও পারো। লাইক আমি যদি বলি একটা বস্তুর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি আমি বস্তুর তাপমাত্রাটাকে সেলসিয়াসে প্রকাশ করতেছি। এখন অন্য কেউ যদি বলে যে অপর আর একটা বস্তুর তাপমাত্রা 32 ডিগ্রি ফারেনহাইট, তার মানে কি ওই ব্যক্তি ওই বস্তুটাকে ফারেনহাইট স্কেলে হিসাব করতেছে। আবার অন্য কেউ যদি বলে যে এইটা হচ্ছে এত ডিগ্রি কেলভিন, কিংবা বলো 10 কেলভিন তাপমাত্রা, তার মানে কি ওই তৃতীয় নাম্বার ব্যক্তি বস্তুটার তাপমাত্রাকে কেলভিন স্কেলে প্রকাশ করতেছে। এইবার দেখো একটা জিনিস, আমরা স্কেলে ঢোকার আগে আর একটা জিনিস আমাদের মাঝে ক্লিয়ার হওয়া দরকার। বস্তুর তাপমাত্রা বাড়বে যদি বস্তুর ভিতরকার অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। তাহলে কি আমরা পার্ট 1-এ দেখছিলাম তাপমাত্রা বলতে কি বোঝায় আলটিমেটলি, তাপ বলতে কি বোঝায় আলটিমেটলি আমাদের কম্পনগুলোকে বোঝায়। অণুগুলার কম্পনই হচ্ছে আমাদের তাপ, অণুগুলার কম্পনের ফলে কি হয় আমাদের তাপ সৃষ্টি হয়। তো আমরা কি বলতে পারি না যে বস্তুর তাপমাত্রা বাড়বে যদি ভিতরকার অণুগুলোর কম্পন বৃদ্ধি পায়, আর কম্পন বৃদ্ধি পাওয়া মানে কি গতিশক্তি বৃদ্ধি পাওয়া। আচ্ছা, এইবার একটা জিনিস দেখো, আমরা এখন তাপমাত্রা স্কেল নিয়ে জানব। আমরা ইতিমধ্যেই জানছি 3টে স্কেল সম্পর্কে, একটা হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট, আর একটা হচ্ছে কি কেলভিন। সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল। আমরা যদি সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করি তাহলে দেখো তো জিনিসটা কেমন দাঁড়ায়। তাহলে জিনিসটা দাঁড়ায় টিসি মানে সেলসিয়াস স্কেলের টেম্পারেচার ডিভাইডেড বাই 100 ইজ ইকাল টু টিকে কেলভিন স্কেলের টেম্পারেচার -273 ডিভাইডেড বাই 100 ইজ ইকাল টু ফারেনহাইট স্কেলের টেম্পারেচার -32 ডিভাইডেড বাই 180। যদি আমি একটু ব্রিফলি বলি যে নিচে 100, 100 কিংবা 180 এটা কিভাবে পেলাম, এটা হচ্ছে মেইনলি আমাদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কর যেই পার্থক্যটা সেইটা আমাদের এখানে লেখা হয়েছে। এবং আমরা জানি কি সেলসিয়াস স্কেল আমার শুরু হয় কত থেকে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, এবং শেষ হয় কোথায় 100 ডিগ্রি সেলসিয়াসে। আমাদের কেলভিন স্কেল শুরু হয় কততে, কেলভিন স্কেল শুরু হয় 273 কেলভিন থেকে
373 কেলভিন পর্যন্ত। এইটুকু আমার কি ডিনোট করে কেলভিন স্কেলের রেঞ্জ। এবং আমাদের ফারেনহাইট স্কেলের রেঞ্জটা কত? ফারেনহাইট স্কেলের রেঞ্জ হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট থেকে 212 ডিগ্রি ফারেনহাইট। এখন তুমি যদি এই দুইটার মধ্যে গ্যাপ বের করো কিংবা বিয়োগফল বের করো তাহলে কি দেখতে পাবে? 100। এই দুইটার মধ্যে বিয়োগফল বের করলাম 100, 212 মাইনাস 32 ইজ ইকাল টু 180। তো আমি যদি রিলেশনগুলো আরেকবার দেখি, টিসি ডিভাইডেড বাই 100 ইজ ইকাল টু টিকে মাইনাস 273 ডিভাইডেড বাই 100 ইজ ইকাল টু টিএফ মানে ফারেনহাইট স্কেলের টেম্পারেচার মাইনাস 32 ডিভাইডেড বাই 180। তো আমরা ফার্স্টে কি পাচ্ছি? তাপ। তাপ হচ্ছে শক্তির পরিমাণ। তাপমাত্রা কি? কোনো বস্তু কতটুকু শীতল কিংবা কতটুকু উত্তপ্ত তার পরিমাণ। এখন তাপমাত্রাকে আমরা বিভিন্ন স্কেলে আমরা ক্যালকুলেট করতে পারি। তো আমরা এখানে তিনটা স্কেল নিয়ে আলোচনা করছি। একটা হচ্ছে সেলসিয়াস, একটা হচ্ছে কেলভিন, আর একটা হচ্ছে ফারেনহাইট। তো আমি যদি এদের মধ্যে সম্পর্ক দেখি, টিসি বাই 100 ইজ ইকাল টু টিকে মাইনাস 273 বাই 100 ইজ ইকাল টু টিএফ মাইনাস 32 ডিভাইডেড বাই 180। আচ্ছা, এই সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন বাদে আরও অন্যগুলোও আমাদের কিছু স্কেল আছে, যেমন রোমার স্কেল, তাই না? এইগুলো সম্পর্কে আমরা সামনে জানবো কিংবা তোমরা উচ্চ শ্রেণীতে এগুলো জানতে পারবে। তো আপাতত আমাদের মাঝে এই তিনটা স্কেল নিয়ে আলোচনা করা হয়েছে এবং তিনটা স্কেলের মাঝে সম্পর্ক হইল এইটা। ধরো তোমাকে যদি আমি কি বলি যে আমার 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, এটাকে আমি কেলভিনে রূপান্তর করতে চাই, তাহলে আমরা কিভাবে রূপান্তর করব? এই 10 মানটা আমরা এই ইকুয়েশনে ইনক্লুড করব এবং বিবেচনা করব কি জাস্ট এই পার্টটা। তো আলটিমেটলি আমরা কি লিখতে পারি? 10/100 ইজ ইকাল টু টিকে মাইনাস 273 ডিভাইডেড বাই 100। তো এইখান থেকে কি আমি টিকে এর ভ্যালুটা বের করতে পারবো? অবশ্যই। তো এইখানে যে টিকে এর ভ্যালুটা বের করছি তার মানে কি 10 ডিগ্রি সেলসিয়াসে যেই পরিমাণ তাপটা এখানে আছে, এই টিকে পরিমাণ কেলভিন স্কেলও কি সেই পরিমাণ তাপটা আছে। তাহলে এবার আমরা দেখব অভ্যন্তরীণ শক্তি। তো আমাদের টপিক হচ্ছে অভ্যন্তরীণ শক্তির ধারণা। অভ্যন্তরীণ শক্তি বলতে হলে আসলে কি বোঝাচ্ছে? একটা পদার্থের সমস্ত কণার মোট গতিশক্তি এবং বিভব শক্তিকে এর অভ্যন্তরীণ শক্তি বলে। তো একটা পদার্থের গতিশক্তিটা কিভাবে আসতেছে? ধরো একটা পদার্থের ভিতরে ছোট ছোট কণাগুলো আছে, সেগুলো কি ছোটাছুটি করতেছে। তো যদি এই ছোটাছুটিটা করে তো আলটিমেটলি কি তার জন্য একটা গতিশক্তি লাভ করতেছে না? ঠিক আছে, তাহলে বিভব শক্তিটা কিভাবে আসতেছে আমার? দেখো, আমরা তো আগের চ্যাপ্টার মানে অধ্যায় 1-এ বলেছিলাম যে কোনো বস্তু যদি স্থির থাকতে চায় তাহলে সেই স্থির থাকার প্রবণতাই কি আমাদের বিভব শক্তি। আচ্ছা, যদি আমি এইটার রেসপেক্টে এখন বলতে চাই তাহলে জিনিসটা দেখো তো এইভাবে বলা যায় কিনা। আণবিক বন্ধন সমূহ নিজেদের টেনে ধরে রাখার যে চেষ্টা তাই হলো বিভব শক্তি। তুমি আসলে দেখো একটা বস্তু কিভাবে গঠিত হয়, বিভিন্ন মলিকিউলগুলো একটা একটার সাথে বন্ড দিয়ে থাকে। ধরো যে এইখানে একটা মলিকিউল, এখানে একটা মলিকিউল, এখানে একটা মলিকিউল। এখন এরা কি এদের সাথে একটা বন্ড দিয়ে আটকানো না সবাই সবার সাথে? তো এই যে আণবিক বন্ধন সমূহ নিজেদের টেনে ধরে রাখার যে চেষ্টা তাই হলো কি আমাদের বিভব শক্তি। এইবার আসি আমরা টেম্পারেচারের সাথে অভ্যন্তরীণ শক্তির একটা সম্পর্ক আমরা দেখব। যদি আমাদের টেম্পারেচার ইনক্রিজ করে তাহলে কি আমাদের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। যদি আমাদের টেম্পারেচার কমে যায় তাহলে আমাদের কি হবে? অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। তাহলে কি টেম্পারেচার বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, টেম্পারেচার কমলে অভ্যন্তরীণ শক্তি কি হবে? কমবে। এই কেসটা বোঝার জন্য আমরা আরেকটা উদাহরণ হিসেবে কল্পনা করতে পারি দুইটা বস্তুকে।
একটা হচ্ছে আমাদের শীতল বস্তু, অন্যটা হচ্ছে কি আমাদের উত্তপ্ত বস্তু। আমি শীতল বস্তুটাকে নিলাম এবং উত্তপ্ত বস্তুটাকে নিলাম, দুইটাকে স্পর্শ করে রাখলাম, তাহলে আমার কি হবে বলতো? হিট কি হবে বলতো? উত্তপ্ত বস্তু হতে কি শীতল বস্তুতে আসবে না, এবং শীতল বস্তুর টেম্পারেচার যদি T1 হয় তাহলে কি হবে? T1 এর মানটা কি বাড়বে। এবার একটা জিনিস খেয়াল করো, যদি তাপ এই পাশ থেকে এই পাশে চলে আসতে থাকে, তাহলে যদি আমার উত্তপ্ত বস্তুর টেম্পারেচার T2 হয় তাহলে কি T2 কমতে থাকবে না? একটা ঠান্ডা বস্তু, একটা উত্তপ্ত বস্তু, তার মানে হিট যদি উত্তপ্ত বস্তু থেকে ঠান্ডা বস্তুতে ফ্লো করা শুরু করে, তাহলে কি ঠান্ডা বস্তুর তাপমাত্রা বাড়বে এবং উত্তপ্ত বস্তুর তাপমাত্রা কি হবে? কমবে। এবার দেখো, যদি আমার তাপমাত্রা এখানে বাড়ে, তাহলে আমরা কি বলতে পারি? এটার কি হবে? অভ্যন্তরীণ শক্তি বাড়বে। এবং যদি আমার তাপমাত্রা কমে যায় তাহলে কি হবে? অভ্যন্তরীণ শক্তি কমে যাবে। তো আমি কি জিনিসটাকে এইভাবে বলতে পারি না যে একটা ঠান্ডা বস্তু কিংবা শীতল বস্তু এবং উত্তপ্ত বস্তু যদি আমি একসাথে টাচ করা রাখি কিংবা সংস্পর্শে রাখি, তাহলে শীতল বস্তুটির অভ্যন্তরীণ শক্তি বাড়বে এবং উত্তপ্ত বস্তুটির অভ্যন্তরীণ শক্তি কমে যাবে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের উত্তপ্ত বস্তুর ক্ষেত্রে টেম্পারেচার কমে যাচ্ছে এবং শীতল বস্তুর ক্ষেত্রে টেম্পারেচার বেড়ে যাচ্ছে। আর আমরা জানি কি, টেম্পারেচার বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়ে, টেম্পারেচার কমলে অভ্যন্তরীণ শক্তি কমে। তো এখন দেখো, অভ্যন্তরীণ শক্তির ধারণা থেকে কি পাইছিলাম আমি? আমি যদি পুরো জিনিসটাকে একটু রিক্যাপ করি, মেইনলি মোট শক্তি, মোট গতিশক্তি এবং বিভব শক্তির যেই যোগফল কিংবা বলতে পারো টোটাল যেই গতিশক্তি এবং বিভব শক্তি, তাকে আমরা বলবো কি অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তিতে যে বিভব শক্তিটা আছে সেটা কিভাবে কাজ করতেছে? আণবিক বন্ধন সমূহ নিজেদের যে টেনে ধরে রাখার চেষ্টাটা, সেটাকে আমরা কি বলবো? বিভব শক্তি। দেন আমরা কি দেখলাম? টেম্পারেচার বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়ে, টেম্পারেচার কমলে অভ্যন্তরীণ শক্তি কমে যায়। তাহলে আমি যদি একটা উত্তপ্ত বস্তু আর একটা শীতল বস্তুকে একসাথে রাখি, তাহলে কি হবে? আমার শীতল বস্তুটার অভ্যন্তরীণ শক্তি বাড়বে এবং উত্তপ্ত বস্তুর অভ্যন্তরীণ শক্তি কমবে। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমাদের অধ্যায়টা পুরোপুরি বুঝতে পেরেছো এবং আমাদের এই অধ্যায়ের হ্যান্ডনোটটি তোমরা আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবে। এবং তোমাদের যদি এই অধ্যায়মূলক বিষয়ক কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে তোমরা আমাদের ফেসবুক গ্রুপে জিজ্ঞেস করতে পারো। ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। এবং তোমাদের যদি আমাদের চ্যানেলটি পছন্দ হয়ে থাকে, তোমরা তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।